হ্যালো ওয়েলকাম গাইস, অনেকদিন পর আসলাম তোমাদের মাঝে। বিভিন্ন ঝামেলার জন্য আমি নতুন ভিডিও তৈরি করতে পারিনি, এখনও ঝামেলা রয়েছে, তাই হয়তো এক সপ্তাহ পর পর নতুন ভিডিও আসতে পারে। যাই হোক, আজকে আমরা গ্যালাক্সি S26 আলট্রার ইন ডেপথ ভিডিও নিয়ে এসেছি। এর দামটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। প্রথমে ডিজাইন নিয়ে বললে এর পুরো ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে পিছনে ক্যামেরা বাম্পে ডিজাইনে কিছুটা পরিবর্তন এসেছে, যা পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি। বাদ বাকি প্রায় সব কিছু একই রয়েছে। এর দৈর্ঘ্য 163.6 মিলিমিটার, প্রস্থ 78.1 মিলিমিটার, থিকনেস 7.9 মিলিমিটার। বলা যায় খুব একটা মোটা না। 214 গ্রাম এর ওজন। এর কোনো কিছুই আমার মাথা ব্যথা না। মাথা ব্যথা হচ্ছে এর অ্যালুমিনিয়াম বডি। আগে টাইটেনিয়াম ফ্রেম থাকলেও এবার অ্যালুমিনিয়াম এর শিফট করা হয়েছে, যার জন্য এর স্ট্রেংথটা কিন্তু কমে গেছে। ফ্রন্টে গরিলা গ্লাস আর্মর 2 এবং পিছনে ভিক্টার্স 2 এর সাপোর্ট রয়েছে। এর স্ট্রেংথ কমে গেছে শুধু তাই না, এবারের ডিজাইনটা আমার কাছে বাজে মনে হয়েছে। এর কারণ ফোন বা ইউটিউব চ্যানেলে আইফোন 17 প্রো ম্যাক্স ও S26 আলট্রা এর ব্যাকড্রপ টেস্ট যখন করা হয়েছিল, তখন প্রথমবারে এর পেরিস্কোপিক জুম লেন্সের গ্লাস ভেঙে যায়, যা সবার জন্য হতাশাজনক। রয়েছে IP68, যা বড়জোর 2 থেকে 3 বছর ঠিক থাকবে। এটা অনেকটা ব্যবহারের উপরও নির্ভর করে। যে কালার পাওয়া যায় তা নিচে লিখে দিচ্ছি। এই গেল এর ডিজাইন। এবার স্টোরেজ নিয়ে বললে এটি সর্বোচ্চ স্টোরেজ ভেরিয়েন্ট UFS 4X এর 1TB রোম আর LPDDR 5X এর 16GB র্যাম। আমরা আইফোনে দেখেছি তারাও বর্তমানের অ্যাপগুলো সামলানোর জন্য 8GB থেকে দ্রুত 12GB র্যামে শিফট করেছে, কিন্তু স্যামসাং বাড়িয়েছে, বাট 12GB থেকে 4GB বাড়িয়ে তারা 16GB করেছে। আমার মনে হয় স্যামসাংয়ের উচিত ছিল এখানে 24GB র্যাম দেওয়া। এবার ব্যাটারি নিয়ে বললে এখানেও তেমন কোনো চেঞ্জ নেই, আগে যা ছিল এখনও তাই রয়েছে। 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। আইফোনের ব্যাটারিটাও বড় করে 5088 mAh এর করা হয়েছে। তবে বিষয়টা হচ্ছে কি, এই ব্যাটারিতেও ব্যাকআপটা আগের থেকে বেড়ে গেছে, ব্যাকআপটা ভালো পাবে। বাট অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে যেমন 8000 mAh এর ব্যাটারি রয়েছে, স্যামসাংয়েরও উচিত ছিল এখানে ব্যাটারিটা আরও বড় করে দেওয়া, তাহলে ব্যাকআপটা আরও ভালো পেতেন। বাট এই জায়গায় হয়েছে কি, আপনি ফ্ল্যাগশিপ টাইপের ব্যাকআপটা পাবেন না, ব্যাকআপটা কিছুটা কম পাবেন। চার্জিংয়ে আবার ভালো করেছে। 60 ওয়াটের ওয়্যার এবং 25 ওয়াটের ওয়্যারলেস এবং 4.5 ওয়াটের রিভার্স চার্জ করা হয়েছে। চার্জিং পোর্টটা USB Type-C 3.2 ভার্সন। এটা 5G ফোন। এতে একটি ন্যানো ও একটি eSIM সাপোর্ট করে Wi-Fi 7, Bluetooth 6, AGPS, Wi-Fi হটস্পট, NFC, USB ম্যাচ স্টোরেজ সাপোর্ট এবং অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, লেজার সেন্সর, প্রক্সিমেটরি সেন্সর, অ্যাক্সেলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদি। বলতে গেলে প্রয়োজনীয় সবগুলো সেন্সরই এতে দেওয়া রয়েছে। আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ছিল এর সাইড ডিটেল। এবার মূল বিষয়ে আসি। এর সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 16 এর উপর One UI 8.5। চিপ হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যা অক্টাকোর SoC 64 বিটের। এই চিপের GPU রয়েছে Adreno 830। এটা কিন্তু 3 ন্যানোমিটার আর্কিটেক্টেবল। এর আন্তর্জাতিক স্কোর 40,27,702। CPU এর স্কোর 11,68,000। GPU এর স্কোর 15,20,000। এর মেমোরির স্কোর 8 লাখ। পারফরমেন্স নিয়ে কোনো ছাড় নেই, সব দিক থেকে পারফরমেন্সে ভালো। গেমিং রেজাল্ট নিয়ে প্রশ্ন করে কেউ আর লজ্জা দিবেন না। ফোন বা ইউটিউব চ্যানেলে গ্যালাক্সি S26 আলট্রা ভার্সেস আইফোন 17 প্রো ম্যাক্সের স্পিড টেস্টে গ্যালাক্সি আইফোন এর 5 সেকেন্ড আগে পুরো টেস্ট শেষ করে, তাই বলতেই পারেন পারফরমেন্স নিয়ে কোনো ছাড় নেই। তবে র্যাম বেশি হলে পারফরমেন্সটা আরও ভালো হতো। এর ক্যামেরা নিয়ে বললে এতে আগের মতোই 200 মেগাপিক্সেলের f1.4 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি লেন্স, 10 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের টেলিফোটো জুম লেন্স, 50 মেগাপিক্সেলের f2.9 অ্যাপারচারের পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স এবং 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সাথে রয়েছে লেজার সেন্সর। ক্যামেরা সেটআপ নিয়ে বললে আমি বলবো 10 মেগাপিক্সেল এর টেলিফোটো লেন্সের পরিবর্তে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্সের পরিবর্তে 108 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স ব্যবহার করলে বেশি ভালো হতো আমার মনে হয়। এর প্রত্যেকটা ক্যামেরাতে OIS রয়েছে। এতে 5x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম রয়েছে। এই 100x ডিজিটাল জুম 6 বছর ধরে চলে আসতেছে। আমার মনে হয় এটা যদি স্যামসাং বাড়াতো তাহলে আরও ভালো হতো। ভিডিওর ক্ষেত্রে 8K 30fps, 8K 24fps, 4K 30, 60, 120fps, 1080p 30, 60, 120, 240fps এ ভিডিও করা যায়। 10 বিট HDR 10+ এবং OIS এর সাপোর্ট রয়েছে। সাথে জাইরো EOS এবং স্টেরিও সাউন্ড রেকর্ডিং সিস্টেম রয়েছে। তবে এই
8K 30fps, সো 6 বছর ধরে চলে আসতেছে। এতদিনে ফোনের পারফরমেন্স, প্রসেসর ভালো হয়েছে, তো আমার মনে হয় এখানে 8K 30fps এর পরিবর্তে 8K 60fps যদি দেওয়া যাইতো তাহলে আরও ভালো হতো। এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা HDR এবং HDR10+ সাপোর্ট করে। সর্বোচ্চ 4K 30 ও 60fps এবং 1080pতে 30fps ভিডিও রেকর্ড করা যায়। ছবির কথা বলে এর সবগুলো ছবি বেশ ব্রাইট, কালারফুল, হাইলাইট ব্যালেন্স বেশ ভালো। যেখানে আলো দরকার সেখানে আলো বাড়ায়, আর যেখানে বেশি আলো সেখানে আলোটা কমিয়ে সুন্দরভাবে ব্যালেন্স করে। এক কথায় বলে এর ছবিগুলো সেরা। আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নিজেরাই বুঝে নেন। এর ক্যামেরায় স্যামসাং এবার নতুন একটি ফিচার দিয়েছে, তা হলো হরাইজন্টাল লক। আগে কিছু অ্যাকশন ক্যামেরাতে এই সিস্টেম থাকলেও স্যামসাং এটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। এটি চালু করলে আপনার ফোন যেভাবে ধরে ভিডিও করেন না কেন তা হরাইজন অনুযায়ী ভিডিও করবে, অর্থাৎ বলতে পারেন পৃথিবীর ভূপৃষ্ঠের সমতল অনুযায়ী ভিডিওটা রেকর্ড করবে। এটা ফোনে একেবারেই নতুন একটা ফিচার বলা যায়, আর বলতে পারেন বেশ কাজের। এবার আমি এই ফোনের একেবারে আসল বিষয়ে কথা বলি। আমরা সবাই ফোনে সিকিউরিটিটা একটু বেশি চাই, তাই অনেকে এই ফোনে প্রাইভেসি গ্লাস ব্যবহার করি। আর এই ফোনে পৃথিবীর সর্বপ্রথম প্রাইভেসি ডিসপ্লে রয়েছে। এটা একেবারে নতুন টেকনোলজি। এই ডিসপ্লে কিভাবে কাজ করে এটা আপনাদের জানার দরকার নেই। এটা নিয়ে আমি অন্য একটা আলাদা ভিডিও তৈরি করব, যেখানে ইন ডিটেইলে বোঝানোর চেষ্টা করব। তবে এর সুবিধা হলো এই ডিসপ্লেতে প্রাইভেসিটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছামতো নির্দিষ্ট অ্যাপের নির্দিষ্ট মেসেজে ডিসপ্লে এর একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য প্রাইভেসি অন করতে পারবেন। মনে করেন আপনি বন্ধুদের নিয়ে ছবি, নাটক, খেলা বা নিউজ দেখতেছেন, তখন প্রাইভেসি অফ করে দিলেন। আবার কোথাও ওটিপি কোড বা বিকাশের পাসওয়ার্ড দিবেন, তখন ডায়াল প্যাড ও পাসওয়ার্ড যেখানে শো করবে সেই অংশটুকু প্রাইভেসি অন করে দিলেন, বা পুরো ডিসপ্লেটাতেই প্রাইভেসি অন করে দিলেন। আবার আপনি কোনো জনবহুল শহরে আছেন, তখন আপনার ফোনে একটা মেসেজ আসলো, আপনি সেই মেসেজটা দেখতে ধরলেন, তখন শুধু সেই মেসেজটুকুই প্রাইভেসি হয়ে থাকলো বা হাইড হয়ে থাকলো, আপনি ছাড়া আর কেউ সেটা দেখতে পারবে না। বিষয়টা এইরকম। বলাই হয়নি এর ডিসপ্লেটা ডাইনামিক LTPO AMOLED 2X, যাতে 120 fps এর রিফ্রেশ রেট, HDR10+ ও 2600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এর সাইজ 6.91 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও 90.7%, PPI 500, 1440x3120 পিক্সেল। এর এক কথায় বলতে পারেন এটি বর্তমান পৃথিবীর সর্বাধুনিক ডিসপ্লে। বলাই হয়নি এই ফোনে 200+ AI সাপোর্ট রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আর বললাম না, ওগুলো আপনারা ইউজ করতে হয়তো বুঝে যাবেন, অথবা টিউটোরিয়ালে দেখে নিন। এখন আসি সব শেষ কথায়, এর ভালো ও খারাপ দিক নিয়ে। এর খারাপ দিক হলো ব্যাটারিটা আরও বড় করা লাগতো, র্যামটা আরও বেশি করা লাগতো, ক্যামেরার সেটআপটা আরও ভালো করা যেত, এর বিল্ড কোয়ালিটিটা আরও ভালো করা যেত, বিশেষ করে ক্যামেরা বাম্পটা। ভালো বিষয়গুলো হলো এর পারফরমেন্স, ক্যামেরাতে নতুন হরাইজন্টাল লক আর প্রাইভেসি ডিসপ্লে। মানুষের তৈরি সব কিছুরই ভালো ও খারাপ দিক থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ফোনটা শুধু অ্যান্ড্রয়েডে না, iOS ও অ্যান্ড্রয়েডের সকল ফোনের মধ্যে বলতে গেলে সবথেকে সেরা এর অল ইন ওয়ান কম্বো প্যাকের জন্য। এজন্য আমার মনে হয় বর্তমান পৃথিবীতে এটাই সবথেকে সেরা একটি স্মার্টফোন। আপনার কি মনে হয়? আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।